নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশন ৫,০০০ নিয়োগে গড়মিলের কারণে ২৫,০০০ চাকরি বাতিল কেন প্রশ্ন তুলে শীর্ষ আদালতে শিক্ষা দফতরও। এরই মধ্যে চাকরি বাতিল নিয়ে হাইকোর্টকে তীব্র আক্রমণ মমতার। কোন বিভাগ কিভাবে চাকরি দেয় তাতে হস্তক্ষেপ করেন না বলেও দাবি মুখ্যমন্ত্রীর। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার এক ধাক্কায় ২৫,০০০-এরও বেশি চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ৪৮ ঘন্টার মধ্যে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য। বুধবার সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করল স্কুল সার্ভিস কমিশন। যোগ্যদের চাকরি বাতিল করা সহ প্রায় ৭টি মূল বিষয় পিটিশন দাখিল করেছে এসএসসি। কমিশনের বক্তব্য, সিবিআই এবং কমিশনের নিজের রিপোর্টে প্রায় ৫,০০০ নিয়োগে গড়মিল পাওয়া গিয়েছে। সেক্ষেত্রে বাকিদের চাকরি কেন বাতিল হলো? যাদের সুদসহ বেতন ফেরাতে বলা হয়েছে তাদের মধ্যে অনেকেই আদালতের নির্দেশে চাকরি পেয়েছেন। হাইকোর্টের নির্দেশের পর তাদের কি হবে? হাইকোর্টের নির্দেশ মেনে ২৩ লক্ষ ওএমআর শিট এসএসসির ওয়েবসাইটে আপলোড করতে হলে সার্ভার নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই আদালতের নির্দেশ মানা কিভাবে সম্ভব? যোগ্য অযোগ্যদের মধ্যে একটা বাছাই করবার মতন তথ্য আমরা মহামান্য আদালতকে দিয়েছিলাম, কিন্তু পুরোটাকেই বাতিল করাতে আমরা সন্তুষ্ট হতে পারিনি বলেই আমরা সুপ্রিম কোর্টে গেছি। চাকরি বাতিল নিয়ে এদিন ফের সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব বর্ধমানের আউশ গ্রামের সভা থেকে বিজেপির পাশাপাশি হাইকোর্টকেও নিশানা করেন তৃণমূল নেত্রী। আমি জাজেস দিয়ে কথা বলবো না, কিন্তু জাজমেন্ট নিয়ে কথা বলবার অধিকার আমার আছে। আমি মানি না যদি কোনো অন্যায় কেউ করে থাকে তুমি স্কুটিনি করতে, তুমি পরামর্শ দিতে যে এটা না এটা করুন, তা না করে এক কথায় ২৬,০০০ ছেলে মেয়ের চাকরি খেয়ে নিয়ে এটা কি মজা? কোর্ট কিনে নিয়েছে, সিবিআই কিনে নিয়েছে। আমি সুপ্রিম কোর্টের কথা বলছি না, সুপ্রিম কোর্টের কাছে এখনও আমরা বিচারের আশায় আছি। এরা হাইকোর্ট কিনে নিয়েছে, এরা সিবিআই কিনে নিয়েছে, এরা এনআইএ কিনে নিয়েছে, এরা বিএসএফ কিনে নিয়েছে। সোমবার এসএসসি মামলার রায় দিতে গিয়ে রাজ্যের তৈরি করা সুপার নিউমেরিক পোস্ট বা অতিরিক্ত পদ নিয়োগ করা অবস্থান নেয় হাইকোর্ট। প্রধান বিচারপতি টিএস জ্ঞানামের বেঞ্চের নির্দেশ ছিল অতিরিক্ত পদ তৈরির জন্য যারা অনুমোদন দিয়েছিলেন রাজ্য সরকারের সঙ্গে যুক্ত সেই ব্যক্তিদের বিরুদ্ধেও তদন্ত করবে সিবিআই। এদিন আউশগ্রামের সভা থেকে মুখ্যমন্ত্রীর অবশ্য দাবি, কোন বিভাগ কিভাবে চাকরি দেয় তাতে তিনি হস্তক্ষেপ করেন না। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি কেড়ে নেওয়ার ক্ষমতা। ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। নিজেরা চাকরি দেয় না, আর আমাদের সরকার যখন চাকরি দেয়, কোন ডিপার্টমেন্ট কিভাবে চাকরি দেয় সেটা সেই ডিপার্টমেন্টের ব্যাপার, আমি ইন্টারফেয়ার করি না। চাকরি দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর যুক্তি অবশ্য মানতে নারাজ গেরুয়া শিবির। রাজ্য সরকার ও শাসক দলের বিরুদ্ধে সরব বামেরা। এক্ষুনি ওরা যিনি প্রিন্সিপাল সেক্রেটারি চিফ সেক্রেটারি কিনে গিয়ে দিয়েছিলেন, কোর্টে যে ক্যাবিনেটের নোটটা প্লেস করেছিলেন, এই যে নতুন যেটা নিয়ে এত গন্ডগোল, যার উপরে ভিত্তি করে ২৪,০০০ চাকরি চলে গেল, উনি করেননি তো কে করেছেন? ওনার ক্যাবিনেটে পাস হয়েছে, তার দায়িত্ব ওনার নয়? অশিক্ষিত অসভ্য মুখ্যমন্ত্রী হলে, অসত্যভাষিনী মানুষ যদি মুখ্যমন্ত্রী হয়, তার যা পরিণতি হয় পশ্চিমবঙ্গের মানুষ সেটাই দেখছেন। ওদের সৌভাগ্য যে আমাদের আদালতের বিচারপতিরা কড়াভাবে ওদের বিরুদ্ধে কন্টেম্পট ইস্যু করছেন না, বিচারপতিরা ওদের উপেক্ষা করছেন, সেই জন্য ওরা পাগলের প্রলাপ বকে যাচ্ছেন। সব মিলিয়ে চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টে আইন লড়াই শুরুর আগেই তুঙ্গে উঠল রাজ্য রাজনীতির দরজা। ক্যামেরায় জয়ন্তর সঙ্গে স্টেউচি ও রাজীবের রিপোর্ট, জি ২৪ ঘন্টা। আমাদের সঙ্গে ইতিমধ্যে যারা যোগ দিয়েছেন পরিচয় করিয়ে দিই। বিজেপির পক্ষ থেকে প্রীতম দত্ত, সিপিআইএমের পক্ষ থেকে চয়ন ভট্টাচার্য, কংগ্রেসের পক্ষ থেকে শুভাশিস ভট্টাচার্য, রয়েছেন আইনজীবী শীর্ষেন্দু সিংহ রায় এবং রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। কিছুক্ষণের মধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুদীপ রাহা এসে যোগ দেবেন। আমি প্রীতমের কাছে শুরুতে আসবো। প্রীতম, সরাসরি এবার বিচার ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিযোগের তীর তোমাদের দিকে যে তোমরা সমস্ত কিছুকে পারচেজ করে নিচ্ছ। আসলে মমতা ব্যানার্জি উনি কনস্টিটিউশনটা যে শপথ নিয়ে মুখ্যমন্ত্রী শপথ নিয়েছিলেন সেটা ভুলে গেছেন।
ক্রমশ মিথ্যে কথা বলে। একটু আগে একজন বলছিলেন, উনি ঠিক কথা বলছিলেন, অসত্য মিথ্যেবাদী একজন মুখ্যমন্ত্রীকে দুর্ভাগ্যবশত আমরা পেয়েছি। উনি ভারতবর্ষের কনস্টিটিউশনটাকে তো শপথ নিয়ে করেছিলেন, তো উনি সেদিনকে বলছিলেন কি বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদে। আসলে বিচারের বাণী চিৎকার করে বলছে যে মুখ্যমন্ত্রী চোর চোর চোর। ওনার প্রিন্সিপাল সেক্রেটারি মনীষ জৈন, উনি নিজে গিয়ে ক্যাবিনেট নোট পেশ করে দিয়েছেন, সেটা তো রায়ের মধ্যে আছে হলফনামা দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে কোন ডিপার্টমেন্টে কে কি রিক্রুটমেন্ট হয় তার মধ্যে উনি ঢোকেন না। না, একদম ঢোকেন। তার কারণ হচ্ছে এই যে যেই লোকগুলোকে উনি করেছিলেন, একটার পর রিক্রুট করেছিলেন, এই এসএসসি চেয়ারম্যান থেকে শুরু করে, তার সবকটাই ক্যাবিনেটের ডিসিশন হয়েছিল। এবং তার কথাটা আমরা তো বলেইছিলাম। এছাড়া ওনাদের যে ক্যাবিনেটের মন্ত্রী ববি হাকিম, তিনি নিজেও বলে দিয়েছিলেন যে তার ডিসিশন সবকটাই ক্যাবিনেটে নেওয়া হয়। তো ক্যাবিনেটের মাথায় মুখ্যমন্ত্রী নিজে স্বয়ং বসে হচ্ছেন। তো সুতরাং ওনার জন্য, ওনার লোভের জন্য, ওনার চাকরিগুলো বিক্রি করে দেওয়ার জন্য আজকে সবাই বিপদে পড়লো। এতগুলো বছর, আজকে প্রায় 9 বছর এদের থেকে হারিয়ে গেল। তো এর দায় মুখ্যমন্ত্রী নিতে হবে। আর ভাবুন, এই 8-9 বছর ধরে যারা সাদা কাতা শূন্য পেয়ে তারা যে ভবিষ্যৎ প্রজন্মকে পড়ালো, তার দায় কে নেবে? এই আমাদেরকে একটার পর একটা কয়েক দশক আমরা পিছিয়ে গেলাম, তো তার দায় তো মুখ্যমন্ত্রী নিতে হবে। মুখ্যমন্ত্রী মনে আছে এর আগে মুপিয়াদি যে উনি এনডিএ জমানায় একটা কফিন কেলেঙ্কারি বলে একটা অভিযোগ উঠেছিল, পরে ইউপিএ আমলে সেই অভিযোগ সিবিআই খারিজ করে দেয়। তো সেই আমলে শুধু অভিযোগের ভিত্তিতে ক্যাবিনেট ছেড়ে বেরিয়ে চলে এসেছিলেন। তো আজকে ওনার বিরুদ্ধে তো প্রমাণিত হয়ে গেছে যে স্ক্যাম হয়েছে, ওনার সরকার মেনে নিয়েছে। তো উনি আজকে সেই নৈতিক দায় নিয়ে কেন পদত্যাগ করছেন না? আমি চয়নদার কাছে আসবো। চয়নদা, দেখুন, খুব পরিষ্কার কথা মৌপিয়া, আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে উনি কি করে বলছেন যে আমি রিক্রুটমেন্ট করি না ইত্যাদি প্রভৃতি, সেগুলো ওনার বিষয়। সরকারের প্রধান হিসাবে উনি সব প্রসেসটাই জানেন। যদি নাই জানতেন 2019 সালে কি করে ওই কমিটি তৈরি করেছিলেন? আজকে যারা জেলে আছেন তাদের মধ্যে যিনি প্রথম জেলে ঢুকেছিলেন 22 তারিখে জুলাই মাসের, সেই ভদ্রলোক শিক্ষামন্ত্রী ছিলেন তখন। তিনি 4 বার অনশনকারীদের সঙ্গে বসেছিলেন। বসবার পরে একটা কমিটি তৈরি হয়, যে কমিটি রিক্রুটমেন্ট নিয়ে যা যা অভিযোগ আছে সেগুলোর ফয়সালা হবে বলে করবেন বলে সেই কমিটি তৈরি হয়। এই মনীষ জৈন যার কথা বলছিল, মনীষ জৈন সেই কমিটিতে ছিলেন। পরবর্তীকালে যখন সুপার নিউমারিক পোস্ট দিয়ে যে বেআইনি রিক্রুটেড টাকা দিয়ে চাকরি কিনেছেন যারা, তাদেরকে রিহ্যাবিলিটেট করার চেষ্টা যখন হচ্ছিল, সেইটা এতটাই ফেটাল হয়ে গেল, সেটা এতটা বুমেরাং হয়ে গেল, তার ফলে এখন উল্টোপাল্টা বকছেন। টাকা দিয়ে যারা চাকরি কিনেছেন তারাও বিপদে পড়ছেন, যারা টাকা নিয়ে চাকরি বিক্রি করেছেন তারাও বিপদে পড়ছেন। এই দুটো ক্ষেত্রেই স্টেক হোল্ডার হচ্ছে তৃণমূল কংগ্রেস। সে কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ধরনের কথাবার্তা বলতে হচ্ছে। 1, 2 যেটা আমি যুক্ত করতে চাইছি সেটা হচ্ছে যে বারবারই একটা প্রসঙ্গ আসছে, অনেক মানে যোগ্য শিক্ষকের চাকরি চলে গেল এর ফলে। যখন যোগ্যতামান উত্তীর্ণ শিক্ষকদের মেরিট লিস্ট চাওয়া হয়েছিল, প্রার্থীদের মেরিট লিস্ট চাওয়া হয়েছিল, মেরিট লিস্ট দিতে তো এসএসসি ব্যর্থ হয়েছিল। 1-বার নয়, 7বার চাওয়া হয়েছিল, ব্যর্থ হয়েছিল। যদি মেরিট লিস্ট চাওয়া হতো, আজকে আমরা শুনতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে নাকি ওএমআর শিট মেসেঞ্জারে আপলোড করা হচ্ছে। ওই ওএমআর শিটগুলো যদি জমা দিয়ে দিতেন সেক্ষেত্রেও কিন্তু ট্যালি করার সমস্যা হতো, কারণ এসএসসি ওই ওএমআর শিট ডিস্ট্রয় করে ফেলেছে। আমি সুভাষিসদার কাছে আসি। সুভাষিস, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে কোন বিভাগে কিভাবে রিক্রুটমেন্ট হয় তা তো সবার ডেফিনেটলি প্রশাসনিক প্রধান, তার তো সবটা জানার কথা না। কেন জানার কথা না? এটা কালেকটিভ রেসপন্সিবিলিটি। কাউন্সিল অফ মিনিস্টার সে সবচাইতে মানে মূল মানুষ, সেই জন্য মুখ্যমন্ত্রী, সব মিনিস্টারের সে মাথা, সেই জন্যই তাকেই জানতে হয়। কালেকটিভ রেসপন্সিবিলিটি। যদি কোনো রকমে কোনো ডিপার্টমেন্ট খারাপ কাজ করে বা দুর্নীতি করে, সেটা মুখ্যমন্ত্রী থেকে দায় বর্তায়, কারণ সে মিনিস্টারের হেড। প্রথম কথা একটা কথা চয়ন বলছিল, সেটা আমি আবার বলছি, সেটা অন্যভাবে একটু ব্যাখ্যা করি আমি। সেটা হলো যে মহিলা আইন পাস করেছেন, সে মহিলা জানতেন না বাঁচানোর জন্য কিছু দুর্নীতি করা ছেলেপেলে দিয়ে, যাদের ওএমআর শিট নেই, যারা সাদা খাতে জমা দিয়েছে, তাদের চাকরি বাঁচানোর জন্য, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি বাঁচানোর জন্য বিধানসভায় আইন পাস করে। তাহলে এই ভদ্রমহিলা জানতেন না, আমাদের মুখ্যমন্ত্রী জানতেন না শিক্ষাতে দুর্নীতি হয়েছে?
আর উনি কালেকটিভ রেসপন্সিবিলিটিকে তুমি ব্রাসাসাইড করতে পারে? তিনি বলছেন কোন পুলিশ কোথায় চা খায়, কোন মানে প্রশাসনিক সবাই গিয়ে বলছে আপনি তো চপ খান অমুকের দোকানে, এত বেশি চপ খাওয়া ঠিক না, আপনার ভুঁড়ি বেড়ে যাচ্ছে, সব ইনফরমেশন তার কাছে আছে। বিচার ব্যবস্থা বারবার নিশানা করা হচ্ছে, আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিলেন। খুব স্বাভাবিক নয় কি? তার কারণ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে আমাদের বিচারপতিরা তারা উপেক্ষা করছেন, সে কারণে তারা কন্টেম্পট অফ কোর্টের রুল জারি করছেন। কেন উপেক্ষা করছেন? করুন, এত কিছু করেছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথায় পরে আসছি। আমি বলছি যে বিচারালয় থেকে আমরা দেখলাম বিচারপতির আসন থেকে একজন উঠে গিয়ে শটান নরেন্দ্র মোদীর পাশের আসনে গিয়ে বসলেন। এই অভিযোগ তো আমরা বিগত 2 বছর ধরে আপনার স্টুডিওতে বসে আমি বহুবার করেছি। আমি এখানে একটু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে এই প্রশ্ন তুলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন একটু শোনাবো। 4 বছর ধরে বিচার ব্যবস্থাকে কাজে লাগিয়ে আর যে বিচারক রায় দিয়েছিল সে আজকে বিজেপির প্রার্থী। দেখছেন কি অবস্থা? আগে চোরেরা চুরি করে জেলে যেত, যে বিচারকরা রায় দিত চোরেরা চুরি করে জেলে যাবে, আর এখন বিচারকরা বিচার ব্যবস্থা ছেড়ে দিয়ে চোরেদের হাত ধরে বিজেপি জয়েন করছে। কি করুণ পরিস্থিতি দেশের। দেখুন, আমি এই কথাটাই বলছি যে আজ নয়, আমরা প্রায় 2 বছর ধরে অভিযোগ করে আসছি। আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো বিচারপতিরা তারা বিজেপিতে গিয়ে আমাদের অভিযোগের সত্যতা প্রমাণ করেছেন। এবং আজকে আমি বলছি 5000 নিয়োগ নিয়ে সিবিআই এর অভিযোগ ছিল, তার জন্য বাকি 20,000 ছাত্রছাত্রী তারা কেন সাফার করবেন? আজকে হঠাৎ বিজেপি বলছে কেন যে আমরা তাদের পাশে আইনিভাবে আছি? যে উল্লাস, যে নাচানাচি বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারীদের দেখেছিলাম, আমার মনে হয় চাকরি হারানোর পরে তারাও দেখছে যে এটার মধ্যে সবচেয়ে বেশি উল্লসিত হয়েছে কারা। আমি আসবো এখানে সুদীপ, এবং এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিশানা কার দিকে সেটা বুঝতে অসুবিধা হয় না। এর প্রসঙ্গে প্রীতমের কাছেও আসবো, তার একবার শীর্ষেন্দুর কাছে যাবো। শীর্ষেন্দু, রাজ্যের প্রতিটি ধাপে শিক্ষা ব্যবস্থায় শুধু যে দুর্নীতি হয়েছে তা নয়, এর জেরে সমাজ ব্যবস্থায় ঘুণ ধরে গেছে। সমাজের শিক্ষককে বলি আমরা মেরুদণ্ড, সেই মেরুদণ্ডে দুর্নীতি। আজকে ভাবতে হবে যে ছত্রে আজকে মহামান্য বিচারপতি তার অর্ডারে দিচ্ছেন 249 পাতা, খুলুন অর্ডারটা, সেখানে কি লেখা আছে? এই চুরি প্রশাসনিক চুরি এবং 17টা পন্থায় চুরি করা হয়েছে। প্রত্যেকটা জায়গা দেখুন 17টা পন্থায় চুরি করা হয়েছে। আজকে বলছেন 2 বছর আগে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে এসএসসি কমিশনকে বলেছিলেন যে আপনারা জমা দিন। আপনার বেলায় আমি বলিনি, আপনার বেলায় আমি বলিনি, একটু শুনে নিন। আপনি যেটা বলছিলেন না, জাস্টিস গঙ্গোপাধ্যায় এখান থেকে ছেড়ে চলে গেছেন, প্রয়াত হয়েছেন জাস্টিস নুরে আলম চৌধুরী, তৃণমূলের মন্ত্রী ছিলেন, তারপরেই জাস্টিস হয়ে যাবার পর। তা এই জায়গায় ভাবতে হবে যে আজকে এই জায়গায় এলো কেন? কেন 5000 নয়, কেন 17,000, কেন 19,000? এই জায়গা তো আসতো না। অযোগ্য প্রার্থীরা সেই দিন যেদিন এইভাবে চাকরি পেয়েছে সেদিন যদি সেই জায়গায় আসতো, তাহলে এই পজিশনে 2 বছর হোক 4 বছর হোক আসতো না। কমিশনকে বারবার বলা হয়েছে যে যারা অযোগ্যভাবে প্রার্থী যারা চাকরি পেয়েছে তাদের নাম বলুন। দিনের পর দিন কমিশন কিন্তু সেই এফিডেভিট জমা দেননি। আর যে জায়গাটা ভাবতে হবে সেটা হচ্ছে যে যোগ্য প্রার্থীরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তার রাস্তায় ফুটপাতে বসে থাকবে, আর অযোগ্য প্রার্থীরা ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করবে চক ডাস্টার দিয়ে। এটা হতে পারে না, এটা জিনিস হতে পারে না। আজকে সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার প্রত্যেক মানুষের আছে, তারা গেছেন, সেই জায়গায় কি হয় সেটা রায় দেখতে হবে। কিন্তু এই জায়গায় আসবে কেন? অযোগ্য প্রার্থীরা সেই প্রার্থীরা সেটা দেবেন কেন? আজকে নিউমেরিক পোস্ট তৈরি করে সেখানে নিউমেরিক পোস্ট তৈরি করে সেটা দেবেন কেন? সেটা জানেন না। আজকে কলেজের কিছু হলে প্রিন্সিপাল জানেন না, আজকে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী তিনি জানেন না, তিনি জানেন না বলতে পারবেন? কিভাবে বলতে পারেন যে তিনি জানেন না? তিনি সব জানেন। আজকে যেখানে যোগ্য প্রার্থীরা আজকে আপনার ছেলে যদি ভর্তি হতো, আপনার ছেলে যদি সেই অযোগ্য মাস্টারমশাইয়ের কাছে পড়তো, তাহলে আপনি কি ভাবতেন
যে আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে? আমি আসবো শীর্ষেন্দু, আমার এটা এখানে কি প্রশ্ন ভাবছেন? প্রীতমের কাছে। প্রীতম, আজকে দাঁড়িয়ে যখন বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন যার কথাটা তারা সামনে আনছেন তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সদ্য প্রাক্তন বিচারপতি, এবং যিনি বিচারপতির পদে ইস্তফা দেওয়ার আগে, আনুষ্ঠানিকভাবে ইস্তফা দেওয়ার আগেই ঘোষণা করে দিয়েছিলেন যে তিনি রাজনীতির ময়দানে নামবেন এবং তিনি এবার প্রার্থী। হ্যাঁ দেখুন, আজকে উনি এর আগে কী আছে ওনার বিষয়বস্তুতে আমি যাচ্ছি না, কিন্তু কথাটা হচ্ছে আজকে ওনার যে জাজমেন্টগুলো দিয়েছে তার প্রত্যেকটা নিয়ে সুপ্রিম কোর্টে, ডিভিশন বেঞ্চে, সব জায়গায় যাওয়া হয়েছে, কিন্তু সেটা বলতে বিয়ে তো সেম রয়েছে। তার কারণ হচ্ছে কোর্ট এভিডেন্সের ভিত্তিতে চলে, সেই এভিডেন্সগুলো দেখেই কোর্ট যা বলেছে ডিভিশন এটা সুপ্রিম কোর্টে গেছিলো, সুপ্রিম কোর্ট আবার পুরো ব্যাপারটা হাইকোর্টের কাছে ফিরিয়ে দিয়েছিল এবং হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তৈরি করেছিলেন, তারা সমস্ত দেখেই আজকে বলেছেন। আজকে মপিয়াদি একটা অদ্ভুত ব্যাপার, কোর্টের এই জাজমেন্টে বলা আছে 2018 থেকে 2023 অবধি এই প্রত্যেকে যারা যারা চাকরির প্রার্থীরা দেখেছে যে তাদের মার্কস গন্ডগোল হয়েছে বা ওয়েমার্কশিট, তারা বারবার আরটিআই করেছে। জানেন, এসএসসি আরটিআইয়ের মধ্যে তাদের যখন আরটিআই রিপ্লাই দিয়েছে তাই ওয়েমার্কশিট অ্যাটাচ করে দিয়েছে, অথচ সিবিআই ইনভেস্টিগেট করে ওই রায়ের মধ্যে আছে তারা কোনো তার ট্রু কপি বা তার মিরর কপি তা এসএসসির সার্ভারে পায়নি, এসএসসি পুরোটাই ডিস্ট্রয় করে দিয়েছে। এসএসসি নাইসা বলে যে কোম্পানিটা আছে তার ওখান থেকে যেটা ওনারা রিকভারি করতে পেরেছেন সেখান থেকে দেখেছে এবং সেটা প্রুভ হয়ে গেছে যে সেটা এভিডেন্স হিসাবে প্রুভ হয়েছে ডিভিশন বেঞ্চে। এবং কবিতে ওয়েমার্কশিট দিতে পারলো কিন্তু সিবিআই খুঁজে পেল না, এই জন্যই তো আমরা সিবিআই সাকসেস রেট নিয়ে প্রশ্ন করছি। না, মুশকিলটা হচ্ছে সিবিআই আজ পর্যন্ত কিছুই খুঁজে পায়নি। আমার মনে হয় তুমি হয়তো টুকে পাস করেছো, জিরো পেয়েছো, সেই জন্য তার কারণ হচ্ছে আমি বললাম যে এসএসসি যখন দিল আরটিআই ওরা বলল নিজেদের কাছে আছে, কিন্তু যখন এসএসসি থেকে চাওয়া হলো তখন ওনারা দিতে পারছে না, বললো যে ডিস্ট্রয় করে দিচ্ছি। তার কারণ হচ্ছে ওই যে আরটিআই, সেই আরটিআইটা ওরা দুর্নীতি করে কারোকে দিয়ে বানিয়ে একটা মিথ্যে জায়গায় দিয়েছে, মানে ওনারা কতটা দুর্নীতিগ্রস্ত। শুভময়দার কাছে আসি, তার আগে শুভময়দা। হ্যাঁ দেখুন, মূল আলোচনাটা সবসময় একটা রাজনৈতিক আলোচনায় চলে যাচ্ছে, যেটা একেবারে পরিষ্কার কথা। সেটা হচ্ছে বছর দুয়েক আগে যখন অভিজিৎ বাবু তার রায় দিয়েছিলেন, সেই রায়ের সময় পরিষ্কার বোঝা গেছিল যে কিছু কিছু নিয়োগের ক্ষেত্রে গোলমাল হয়েছে এবং যতদূর আমার যা ইন্টারপ্রিটেশন তাতে তিনি 1000-5 এরকম একটা গোলমাল পেয়েছিলেন। আজকের রায়টা তার থেকে আরো অনেক বেশি মানুষের তার ফলে অসুবিধে হলো, এটা একেবারে সত্যি। কিন্তু এই অসুবিধেটা কারা তৈরি করেছেন? এই অসুবিধাটা তো কেন্দ্র থেকে এসে নরেন্দ্র মোদী তৈরি করেননি, বা 2011-র আগে যারা ক্ষমতায় ছিলেন সেই সিপিআইএম তৈরি করেননি, বা কংগ্রেস অন্য কোনো রাজ্যে কর্ণাটক থেকে এসে তৈরি করেননি। এইখানে যারা রাজ্য সরকারে আছেন তারা দায়িত্বটি সঠিকভাবে সেই সময় পালন করতে পারেননি বলে এই গোলমালটা হয়েছে। এবার এটা একই সঙ্গে এই কথা সত্যি যে 2024-এর লোকসভা নির্বাচন তো রাজ্যের বিধানসভা নির্বাচন নয়, ফলে আমাদের যে নিয়ম দেশের, সেখানে তৃণমূল কংগ্রেস 2026 সাল অবধি আমাদের রাজ্যে ক্ষমতায় থাকবেন কোনো অস্বাভাবিক কোনো ঘটনা না ঘটলে। ফলে এই সমস্যার সমাধান রাজ্য সরকারকে করতে হবে। কোর্টের যা যা অবজারভেশন, যে পর্যবেক্ষণ, তাতে যেটা মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের মধ্যে যেহেতু তারা সরকারে আছেন, তাদের যদি একটি আত্মোপলব্ধি হতো, তারা যদি নিজেরা দায়িত্ব নিয়ে যে ভুল ত্রুটিগুলি হয়েছে, ভুল ত্রুটি তো হতেই পারে, আর যখন ভুল ত্রুটি বারবার হয় তাকে দুর্নীতি বলা হয়, সে দুর্নীতি হোক বা ভুল ত্রুটি হোক, তারা যদি একেবারে সরাসরি সামনে দাঁড়িয়ে বলতেন এই ভুল হয়েছে, এই জায়গায় আমরা এই ব্যবস্থা নেব, তাহলে আজকে এই সমস্যা হতো না। আজকে যে রাজনৈতিক আলোচনা চলছে, সেই রাজনৈতিক আলোচনার ফলে যে মানুষগুলোর ক্ষতি হয়ে গেল, সেই ক্ষতির কোনো সমাধান দেখা যাচ্ছে না। সুতরাং আবেদন একেবারে পরিষ্কার থাকবে, লোকসভা নির্বাচনের পর যারা নির্বাচিত হবেন তারা তো অবশ্যই, যেটি একটি যৌথ তালিকার বিষয় শিক্ষা, তারা সেখান থেকে যা করার করবেন, কিন্তু আপাতত রাজ্য সরকারকে সরাসরি দায়িত্ব নিতে হবে। তাদের ভুলটা ভুল বা দুর্নীতিটা দুর্নীতি, তাদেরকে ঠিক করতে হবে, করে তারপর তাদের দায়িত্ব নিয়ে এই সমস্যার সমাধান করতে হবে। নয়তো যেটা হবে, বারবার করে এই যে রাজ্য সরকারের টাকা দিয়ে কেন্দ্রে কংগ্রেসের কোনো বড় নেতা তৃণমূলের হয়ে কেস লড়বেন, ইন্ডিয়া জোটের কাজ হবে, কিন্তু আদতে মানুষের কি কাজ হবে সেটা বোঝা যাবে না। এই জায়গাতেই পশ্চিমবঙ্গের যে বিরোধী দলগুলি, তাদেরও সামনে আসতে হবে যে তারা কিভাবে সমাধানের পথ চান। অর্থাৎ সমস্ত রাজনৈতিক দলের যে মানুষরা যুক্তি দিয়ে কথা বলেন, যারা চান যে মানুষগুলি চাকরি পান, যারা চান সমস্যার সমাধান,
তাদেরকে সমস্যা সমাধানের পথে যেতে হবে। যে রাজনৈতিক ঢিল ছোড়াছড়ি, লোকসভা ভোটের আসন, ভোটের শতাংশ, তার মাধ্যমে এই সমস্যার সমাধান হবে না। আমি আসবো, আমি অ্যাড করতে চাইছি সেটা হচ্ছে যে যেটা প্রীতম বলছিল, সেখানে একটা জিনিস প্রণিধানযোগ্য, সেটা হচ্ছে যে ওএমআর শিট, যেটা ওএমআর শিট ডিস্ট্রয় করে ফেলা হয়েছে। ওএমআর শিট যখন আপলোড করা হচ্ছে, ওই আপলোড করা ওএমআর শিট যেটা পরীক্ষার্থীদের কাছে গেছে, সেটা কোর্টে ট্যালি করা কোনো উপায় নেই। এক, দুই হচ্ছে যে ওএমআর শিট সিবিআই উদ্ধার করতে পেরেছে, সেটা একটা হার্ড ডিস্কে, সেটা একটা স্ক্যান্ড ওএমআর শিট, সেটা কিন্তু যে কটা ওএমআর শিট আছে তার 30%। মুশকিল হচ্ছে সেটা হচ্ছে কি, যারা আজকে প্রতিবাদে ফেটে পড়ছেন, তারা যদি কোর্টে এসে বলতেন যে আমরা যোগ্য, আমাদের কিন্তু এর মধ্যে জড়াবেন না, আমরা কিন্তু নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি, আমাদের এই হচ্ছে আমাদের র্যাঙ্ক শিট, এই হচ্ছে আমাদের ওএমআর শিট, আমরা কিন্তু দাবি করছি। এই ব্যাপারটা যদি অবশ্যই সেন্সেশন তৈরি হতো, অবশ্যই আপনারা খবর করতেন, কিন্তু কোর্টে যদি এই সহযোগিতাটুকু আমরা যারা যোগ্য বলে নিজেদেরকে দাবি করছেন, তাদের যোগ্যতা নিয়ে আমাদের কোনো প্রশ্নই নেই, তারা যোগ্য বলেই মাইক ক্যামেরার সামনে আসছেন, এইটা যদি কোর্টে আসতেন, বিচার ব্যবস্থার মুখোমুখি যদি তারা দাঁড়িয়ে বলতেন যে আমাদের যেন বঞ্চনা না করা হয়, ওই 5,000 টাকা যেন 5,000ই রাখা হয়, তার উপরে কিন্তু অন্য কেউ নেই, সেইটা তো আটার ভুসি এক জায়গায় মিশে গেছে। আমি একটা জিনিস বলি, সেটা হলো যে পার্থ চ্যাটার্জিকে দল থেকে বহিষ্কৃত করা মানে এটা মেনে নেওয়া যে এখানে দুর্নীতি হয়েছে, এবং সেটা স্বীকারও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। তাই যদি হয়, তাহলে পার্থকের কাছ থেকে জেনে নিচ্ছে না কোথায় কোথায় দুর্নীতি হয়েছে, কি বৃত্তান্ত, সেটাই তো মমতা ব্যানার্জি স্ট্রেট ওয়েতে বলতে পারে যে হ্যাঁ এখানে এই জায়গাগুলো দুর্নীতি হয়েছে। আমি বলে দিই, আচ্ছা আমি কথা বলি, আমি বলে 69,000 যখন যোগীর রাজ্যে চাকরি বিক্রি হয়, ঠিক ওয়েস্ট বেঙ্গলের মতন কিছুদিন আগে বিক্রি হয়েছে 69,000, তখন যোগীকে ধরে এডুকেশন মিনিস্টারকে ধরে না, মুখ্যমন্ত্রীকে ধরে, যখন কিনা উপজাতি, তফসিলি উপজাতি তাদের টাকা মেরে দেয় যোগী সরকার, বিজেপি সরকার তাদের স্টাইপেন্ডের টাকা মেরে দেয়, তখন যোগী সরকারকে ধরে, শিক্ষামন্ত্রীকে ধরে না। শিক্ষামন্ত্রী নিমিত্ত মাত্র, জিজ্ঞেস করুন শুভেন্দু কি করে বলে, তারা কি পদ্ধতিতে শুভেন্দু কি করে বলে, যাদের হাত ধরেছে বোম ফাটবে, একটা বিস্ফোরণ হবে, কি করে বলে, আমাকে ছিল যে বিচারক কি পাচ্ছে, সুজন চক্রবর্তীর বাড়ি কোন পদ্ধতিতে কিন্তু আসল কথা হচ্ছে আলটিমেটলি মমতা ব্যানার্জি যেভাবে কন্টেন্ট অফ কোর্ট করে যাচ্ছেন, বারবার একটা বোম যখন উনি জানেন যে ভুল রায় হয়েছে, সুপ্রিম কোর্টে যাবে, তাই একটু আগে ভাই আমার বলছিল কোর্টে আছে মানে ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। হাইকোর্টের নির্দেশে চাকরি গেছে রাতারাতি বেকার প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী। চাকরি ফিরে পেতে এবার আইনি লড়াইয়ের পথে তাঁদেরই একাংশ। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছে স্কুল সার্ভিস কমিশনও। তারপরেও আলাদা করে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন চাকরিহারাদের একাংশ। মঙ্গলবারের পর বুধবারও শহীদ মিনার চত্বরে জড়ো হন কয়েকশো চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মী। মার্কশিট, অ্যাডমিট কার্ড সঙ্গে নিয়ে মাটিতে বসেই দরখাস্ত লেখেন। এদের মধ্যে অনেকেই হাইকোর্টের নির্দেশ নিয়ে উগরে দেন ক্ষোভ। আমরা আমাদের মতন করে চ্যালেঞ্জ করছি। আমরা কি চোর? 25,000 চোর? হ্যাঁ, চোর ধরার দায় আমাদের নয়। আপনারা ধরুন, আপনি চোর ধরতে পারেননি বলে অযোগ্যর গলা কেটে দেবেন কেন? অযোগ্যর গলাটা আপনি কেন কেটে দেবেন? চোর ধরতে পারেন। চাকরি পেতে টাকা দেইনি, চাকরি খোয়াতে আমাকে টাকা দিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ধরতে হবে কেন? কি করেছি আমরা? কি করেছি? চাকরিহারাদের একাংশের প্রশ্ন, রাজ্য ও এসএসসির ভুলের দায় তারা কেন ভোগ করবেন?
কমিশন এবং রাজ্য সরকারের অপদার্থমূলক কাজের জন্য আমরা যারা যোগ্য তারা কেন সাফার করব? যোগ্যদের কথা কতজন ভেবেছে? শুধু 1-2 জন বা 5,000-এর জন্য আমরা বাকি 19,000 কেন সাফার করব? ক্ষোভ, বিক্ষোভ, অভিমান, সঙ্গে চূড়ান্ত অনিশ্চয়তা। হাইকোর্টের নির্দেশের পর আইনি লড়াইয়ের পথে শয়ে শয়ে চাকরি প্রার্থী। চাকরি হারানো এবং সদ্য বেকার হয়ে যাওয়া যুবক যুবতী যারা যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছিলেন তারা প্রত্যেকে একদিকে যেমন আশায় বুক বাঁধছেন, তেমনি এই দীর্ঘ আইনি লড়াই লড়তে লড়তে প্রচুর আর্থিক খরচ করতে করতে তারা ক্লান্ত। তাই একদিকে মনের মধ্যে আশা এবং মুখে ক্ষোভ উগরে দিচ্ছেন তারা। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। শুধু ভুলটা কার? ভুলটা তো এসএসসির। ভুল হোক বা ইচ্ছাকৃত, আমি বলছি প্রশ্ন হচ্ছে এর জন্য যারা যোগ্য চাকরি প্রার্থী তারা কেন সাফার করবেন? আমাদের বক্তব্য প্রথম থেকেই ছিল যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে সেগুলো মুখ্যমন্ত্রীও বলেছেন, যদি কিছু ভুল হয়ে থাকে সেগুলো সরকারকে বললে সরকার সেগুলো করে দিত। কিন্তু তাহলে তার জন্য 5,000-এর জন্য বাকি 20,000 কেন সাফার করবে? এই প্রশ্ন তো আমরাও রাখছি। আজকে বলুন যে পরিবার যাদেরকে বলা হচ্ছে যে 8 বছর চাকরি করেছে, আজকে আমাদের মধ্যে যদি কেউ 8 বছর চাকরি করতে ছেলে শুধু কি করে এখনো বলছো যদি প্রথম কথা না না আমি বলছি সেটা যেটা প্রমাণিত হয়ে গেছে, চুরি হয়ে গেছে, চোরেরা জেলে যাচ্ছে, 5,000-এর জন্য না প্রমাণিত হয়নি। প্রমাণিত হয়নি। জন্য যে 20,000 সাফার করছে বা আজকে যেটা বলা হয়েছে যে তাদের বেতনটা সুদসহ ফেরত দিতে হবে, যারা 8 বছর চাকরি দিয়েছে এদের মধ্যে 5টা ছেলে যদি আত্মহত্যা করে তার দায় কে নেবে? তার দায় এসএসসি কে নিতে হবে। যারা সিস্টেমটা করেছে তাদের জেলে করে দিয়েছে। সিস্টেমের কেউ যদি অপরাধী হয়ে থাকে কিন্তু যারা ইনোসেন্ট একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, এই যে 5,000-এর সংখ্যাটা ঠিক ভুল হতে পারে, বাদ বাকি ঠিক হতে পারে, এই সংখ্যাটাকে এসএসসি হলফনামা দিয়ে বলেছিল কোর্টে যে 5,000টা মনে হচ্ছে ভুল আছে, মনে হচ্ছে ঠিক আছে, এটা প্রমাণ করতে এসএসসি। শীর্ষেন্দুর কাছে যে শীর্ষেন্দু এই যে 5,000-এর জন্য প্রায় 19,000 যোগ্য চাকরি প্রার্থী তাদের চাকরি অন্ধকারে চলে গেল, এর দায়টা কার? এসএসসির, রাজ্য সরকারের। কারণ 2 বছর আগে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় বারবার কমিশনের কাছে বলেছিলেন কারা যোগ্য এবং কারা অযোগ্য, আপনি এফিডেভিট জমা দিন, দেননি। কিন্তু আজকে বলছেন 5,000-এর বেশি হতে পারে, 5,000-এর কম হতে পারে, সেটা কিন্তু কমিশনের এখনকারের কমিশন তিনি প্রচার করেছেন। আজকে 5,000 কি 6,000 কি 4,000 সেটা জমা দিন, সেটা জমা দিন। আজকে ওএমআর সিটটাই তো নষ্ট করে ফেলেছেন। আজকে যাকে যে টেন্ডার ডাকা হয়েছিল সেই টেন্ডারটা তো গোপনে ডাকা হয়েছে। টেন্ডার কখনো গোপনে ডাকা হয়? নাইসাকে দিয়েছেন, নাইসা আবার অন্যজনকে দিয়েছেন। এটা তো ভারতীয় সংবিধানের 14 এবং 16 নম্বর অনুচ্ছেদে ভুল। টেন্ডার ডাকছেন আপনি গোপনে, আবার ওএমআর সিটটাকে নষ্ট করে ফেলছেন। না যদি আপনার কথা মেনেও নি আইনজীবী হিসেবে আপনি এই রায়টাকে সমর্থন করেন, আপনারা আসুন, আপনি মনে করেন যে এই রায়টা এটা জাস্টিস হয়েছে? কমিশন ভুল করেছেন। এসএসসি যে পরীক্ষা নিয়েছেন সেই পরীক্ষাটাতে নষ্ট করছেন ওএমআর সিট। আপনি আইনজীবী হিসেবে মনে করেন যে এটা 26,000 ছেলেমেয়ের সাথে জাস্টিস হয়েছে? তারা বিচার পেয়েছে, আজকে যদি ধরা না পড়তো তাহলে অযোগ্যরা তো চাকরি করতো, বেতন তুলতো। যারা দোষী আমি বলছি আজ অবধি সুদীপ যদি আমরা কেস না করতাম কথা বলছি সিবিআইকে না সেই কমিশনের চেয়ারম্যান জেলে আছে, যদি ইন্টারভেন না করতো এই ছেলেগুলো কি করবে? আমি বলছি তুমি তোমার কখনো এইটা সুদীপ এক সেকেন্ড প্রথমত যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি চুরি কে করলো? 1, 2 হচ্ছে তারপর কেন এই কারা যোগ্য কারা অযোগ্য তার নির্দিষ্ট একটা তথ্য পরিসংখ্যান সেটা আদালতে দেওয়া গেল না? তাহলেই তো আজকে কুম্ভীরাস্ত্র বিসর্জন করে কি হবে? যারা চুরি করে চাকরি ছিল, যারা টাকা দিয়ে চাকরি সেটা লেজিটিমেট করার জন্য অপরাধ হয়েছে, সেটার জন্য কিন্তু
এক সেকেন্ড প্রীতম, একটা কথা খালি যোগ করে দিচ্ছি, এক সেকেন্ড মাথায় রাখতে হবে তোমাদের, সেটা হচ্ছে কি একেবারে এইখানে দাঁড়িয়ে যেটা বলা হচ্ছে যে এটাকে এয়ার ক্র্যাশ সিচুয়েশন বলে, কর্পোরেট ল্যাঙ্গুয়েজে এয়ার ক্র্যাশ সিচুয়েশন বলে। প্লেনটা ভেঙে পড়েছে, কেউ বাঁচবে? এটা পুরো সিস্টেমটা এক সেকেন্ড, আমি শুভময়দার কাছে আসি। শুভময়দা, আজকে যখন আমরা দেখতে পাচ্ছি যে শাসক পক্ষ বলছে যে কেন যোগ্য চাকরি প্রার্থীরা তারা হাহাকার করবেন, কেন তাদের চাকরি যাবে, তখন প্রশ্নটা তো আসলে এক সেকেন্ড আসলে তো দায়টা নিতে হবে এসএসসি কে, দায়টা নিতে হবে রাজ্য সরকারকে। দেখুন, এখন তো প্রশ্নটা হচ্ছে দায়ের প্রশ্ন নয়, এখন হচ্ছে সামনে লোকসভা নির্বাচন, 1 দফা ভোট হয়েছে, আরো 6 দফা ভোট হবে। সেখানে খুব স্বাভাবিকভাবেই জনমানসে এই রায়ের একটা প্রভাব পড়তে পারে এবং বিভিন্ন রাজনৈতিক দল তার বিভিন্ন ব্যাখ্যা দেবেন। কিন্তু মূল কথা হচ্ছে কোর্টের রায়ে, চলুন আমরা রাজনৈতিক দল ভুলে যাই, আমরা রাষ্ট্র ব্যবস্থার উপর বিশ্বাস রাখি। সেখানে যে 17টি প্রশ্ন আসছে, যে 17টি কথা বলেছেন আমাদের আদালত, সেই 17টি জায়গা যেখানে যেখানে ভুল হয়েছে, দুর্নীতি বা ভুল, সেই জায়গাগুলি নিয়ে রাজ্য সরকার যদি এগিয়ে আসেন এবং এই 17টি জায়গায় কি কি ভুল হয়েছে তাকে কিভাবে শুধরানো যায়, রাজ্য সরকারের যে রোলটা আমরা দেখতে পাচ্ছি, তারা অভিজিৎ বাবুর কথা 2 বছর আগে শোনেননি বারবার বলা সত্ত্বেও, এবং তারপরে এই রায় হয়েছে, রায়ের ইন্টারপ্রিটেশন হবে, নিশ্চয়ই মানুষরা যারা যোগ্য তারা সুপ্রিম কোর্টে যাবেন। কিন্তু এই কোঅর্ডিনেশন কে করবে? অর্থাৎ এই যে আইনি দ্বন্দ্ব, এর সঙ্গে যে রাজনৈতিক দ্বন্দ্ব মিলেমিশে আছে, তার বাইরে এই মানুষগুলোকে সঠিক সুযোগ করে দেওয়ার জন্যে যদি সত্যি আজকে ওএমআর শিটগুলো এক্সিস্টই না করে, তাহলে তো এটা একটা বড় দুর্নীতি, কারণ একটা পরীক্ষার খাতা সেটা তো থাকা উচিত ছিল। এবার চয়নদা যে খুব গুরুত্বপূর্ণ কথা বললেন যে যদি সত্যি প্লেনটা ভেঙে পড়ে, অর্থাৎ কোনোভাবে যদি বোঝা না যায় কে যোগ্য বা কে অযোগ্য, সেখানেও কিন্তু বারবার যে আমাদের আইনি ব্যবস্থা তারা এসএসসির কাছে জানতে চেয়েছে, 3টি হার্ড ডিস্কের কথা পাওয়া যাচ্ছে, কম্পিউটার ফরেন্সিক বলে একটি বিষয় আছে, এই যে সকলে মিলে একসাথে হয়ে সত্যিকারের পরীক্ষার খাতাগুলো খুঁজে পাওয়া যাবে কি যাবে না সেই প্রচেষ্টা কে করবেন? নিশ্চয়ই সিপিএম এর পার্টি অফিসদের থেকে ওই খাতাগুলো সাজিয়ে তারা স্থির করবেন না। বিজেপি একটা মিছিল করছেন, সেখানে গিয়ে হবে না, তৃণমূলের প্রচারে হবে না, কংগ্রেসের আন্দোলনে হবে না, সেটা হবে রাজ্য সরকার, যেটা রাষ্ট্র ব্যবস্থার একটা অঙ্গ, তারা সেটা করবেন। রাজ্য সরকারে যারা ক্ষমতায় আছেন, দেখুন না বিভিন্ন ডিপার্টমেন্টে তো সব জায়গায় জোচ্চুরির কথা উঠছে না, যেখানে যেখানে চাকরি সংক্রান্ত দুর্নীতি হয়েছে সেই জায়গায় রাজ্য সরকার দায়িত্ব নিন, সেই দুর্নীতির জায়গাগুলোকে স্বচ্ছ করার চেষ্টা করুন। রাজ্য সরকার কিন্তু যতক্ষণ না বিষয়টি সামলাবেন ততক্ষণ এই দ্বন্দ্ব চলতে থাকবে এবং কোর্টে এই বিষয়গুলি যাবে এবং একেবারে সৎ এবং যোগ্য প্রার্থীরা যে এই ভয়ানক একটা দুর্ঘটনার মধ্যে পড়ে গেছেন, তারা এর থেকে কিভাবে বেরোবেন তার যৌক্তিক সমাধান কিন্তু পাওয়া যাবে না যতক্ষণ না রাজ্য সরকার এই গোটা বিষয়টিতে একটা সহযোগিতা করছেন। মনে করাই যখন রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গেলেন, তখন বনসহায়ক নিয়োগের দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললেন ওদের টার্গেট আমরা হয় জেলে ভরো না হলে প্রাণে মারো। আর এই রাজারাম রেগের গ্রেফতারি, তাই নিয়ে আজ মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কি বললেন দুজনের বক্তব্যই শোনাবো। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা লড়ে যাচ্ছি, লড়বো। ওদের টার্গেট আমরা হয় জেলে ভরো নয় প্রাণে মারো। আমি বলে লড়তে হলে লড়বো, সারা জীবন লড়েছি, অনেক মার খেয়েছি, করতে হলে করব, গড়তে হলে গড়ব, কিন্তু বিজেপিকে বিদায় দেবো। দুদিন আগে বম্বে থেকে একজনকে নিয়ে এসছে আমাকে মারবে বলে, আমাকে প্রাণে মারার হামলা করবে বলে চক্রান্ত করেছি। আমি পরোয়া করি না, আমি মানুষের সর্বক্ষণের কর্মী। মানুষ যদি আমার সাথে থাকে কেউ আমাকে স্পর্শ করবে না, আমার নিরাপত্তার কোনো দরকার নেই। প্রীতম, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে টার্গেট হচ্ছে হয় জেলে ভরো না হলে প্রাণে মারো। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বম্বে থেকে নিয়ে আসা হয়েছে তাকে খুন করার জন্য।
দেখুন ওনার সে কাল্পনিক কথাবার্তা হলো, ওনাদের পুলিশ আছে, বিচার করবে, ধরে এনেছে, ইন্টারোগেট করবে, যা খুশি করুক গিয়ে কোর্ট তারপর দেখবে। কিন্তু কথাটা হচ্ছে মমতা ব্যানার্জি নিজের বাড়িতে সুরক্ষিত না। আমরা দেখলাম নিজের বাড়িতে নিজের ভাই বোনদের সাথে, ভাইপো ভাইজি বা ভাইয়ের বউ টো কারোর সাথে মারপিট টারপিট করে উনি মাথা টাথা ফাটিয়ে হসপিটালে চলে গেলেন। এবার কি হয়েছে না হয়েছে আমরা তো এইটুকু জানি যে বাড়িতে হয়েছে, এবার কার সাথে হয়েছে, কিভাবে হয়েছে না হয়েছে, উনি কিসের ভিত্তিতে বলেন, উনি যে বারবার আরে উনি কিসের ভিত্তিতে ভিতরে উনি সুরক্ষিত না, উনি আপনি যোগাযোগ রাখেন মুখ্যমন্ত্রী হয়ে আমি চাই উনি সুরক্ষিত উনি এইসব ডায়লগগুলো স্টেজের উপর না দিয়ে ওনার সরকারকে, ওনার রাজ্যকে, রাজ্যের প্রত্যেকটা লোককে সুরক্ষিত করার দায়িত্ব আমরা করি না। ডাইলুট হয়ে যাচ্ছে। প্রীতম এক মিনিট, এটা অন্য কিছু নয়, সমস্যাটা জায়গা অন্য। সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা বলছেন যে এদের হয় জেলে ভরো নইলে প্রাণে মারো, এই ধরনের কথাবার্তা বলছেন। জেলে তো যাবেই। একটা ব্যাপার এখানে এই আশঙ্কাটা হওয়া অস্বাভাবিক কিছু নয়। কারণটা এই যে আপনি দেখলেন যে এতগুলো বারবার কিন্তু আদালত জিজ্ঞেস করছে প্রাইম যারা স্টেক হোল্ডার, যারা সুবিধাভোগী, তারা কোথায়, তারা কারা, এটাকে বার করা যাচ্ছে না। কারা টাকা নিয়েছে, কারা টাকা দিয়েছে, দুপক্ষই মুখ একদম টাইট লিপড। দ্বিতীয় যেটা, সেটা আরও মারাত্মক ঘটনা, কাকুর কণ্ঠস্বর মিলিয়ে গিয়েছে বলে আজকে আপনাদের এখানে সম্প্রসারণ হলো। আমরা এর আগে কানাঘুষা সোশ্যাল মিডিয়াতে শুনছি যে এখানে কিন্তু ইডি বলছে যে কাকুর গলা মিলে গেছে। তাহলে যে যারা বলেছে আমার সাহেবকে ছুঁতে পারবে না, আমার সাহেবকে ধরতে পারবে না, এই ধরনের কথাবার্তা যারা বলেছিলেন তার কি পরিণতি? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন এই প্রশ্নটা করা হয়েছে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কাকু কার সঙ্গে কথা বলছিল, তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না? সেইটাই তো আমাদের প্রশ্ন, যে কোথা থেকে কি বৃত্তান্ত, এতদিন সময় লেগেছে, তারপরে স্টেক হোল্ডারকে ধরা হচ্ছে কিনা। আমার শেষ কথা যেটা বলবো সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব বড় বড় কথা বলছেন যে আমাকে আমি জনগণের সেবক, আমার কাউ প্রহরানি ঘোরা দরকার নেই। এটা সুদীপও স্বীকার করবে, প্রহরা ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ি থেকে কোথাও যাবেন না। আপনার মনে হচ্ছে আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে যে জায়গায় প্রতিষ্ঠিত করেছেন তার লাইফ থ্রেট থাকতে পারে। আপনি আপনার দলের নেতাদের বলুন সেই চ্যালেঞ্জটা নিতে। আমাদের চ্যালেঞ্জ রয়েছে ভাই, আমাদের চ্যালেঞ্জ রয়েছে। শালকুশোরের মারা গেছে, শালকুশোরের মারা গেছে, আমাদের চ্যালেঞ্জ রয়েছে। আমাদের চ্যালেঞ্জ রয়েছে শালকুশোরের কাউন্সিলর, শালকুশোরের ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন আপনার রায়। ফিরে এলাম বিরতির পর, আমি সুভাষিসদার কাছে আসবো। সুভাষিসদা, অভিষেকের যে এই সময় এই কথাগুলো বলা, মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেকের বলার অর্থ না ভোট বড় বালাই, মানে ভোট সামনে এসছে, ইমোশনাল ইম্প্যাক্ট যদি তৈরি করা যায় মানুষের মধ্যে যে আমাদের খুন করতে চাইছে, মানে যারা মমতা ব্যানার্জি ডাইহার্ড ফ্যান, আমি কনকক্টেড বলছি না, আমি বলছি না কেন থ্রেট হবে, অভিষেককে কেন থ্রেট হবে? এমন কোন ইনসার্জেন্সি এসে চলছে না পশ্চিমবাংলার বুকে যে এখানে কন্টিনিউয়াসলি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস বাড়ির রেকি করে গেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ককে ফোন করেছে, ভুয়ো পরিচয়ে ফোন করেছে। কদিন আগে একটা ছেলেকে ঘরের মধ্যে পাওয়া গেছে, মনে আছে একটা ছেলেকে ঘরের মধ্যে সারা রাত ছিল মমতা ব্যানার্জির ওখানে, পুলিশ ধরলো। সেটা সিকিউরিটি ব্রিচ তো। তাহলে কেউ রেকি করে যাচ্ছে, এটা সিকিউরিটি ব্রিচ প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে রেকি করে যাবে, দীর্ঘদিন 10 বা 11 বছর 12 বছর ধরে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছে, হঠাৎ করে ওর মনে হলো ঠিক ইলেকশনের আগে আগে কেউ রেকি করবে, ইলেকশনের আগে আগে ওর, তা আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যার উপর কোনো থ্রেট আসার সম্ভাবনাই নেই। বিরোধী দলের আপনার অধীর চৌধুরীকে 11 বার ইডি ডাকেনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আমি বলি বা সিপিএম এর কোনো নেতা নয়।
করে আমার দেখুন না কিছু থ্রেট হোক না হোক, কিন্তু এর পরে মানে যারা যারা টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে এবং যারা যারা টাকা দিয়েছে তাদের তো সব গেল। তারা যে তৃণমূলী নেতাদের গাছে বেঁধে পেটানো হবে, মাঝখানে পেটানো শুরু হয়েছিল পঞ্চায়েত, আমরা দেখেছি। সুতরাং সেই ব্যাপারগুলো মানুষ যখন তখন ঘিরে ধরতে পারে, সেটা আমার থ্রেট আছে, এটা আমি স্বীকার করি। মানুষের থেকে থ্রেট আছে যে ওনারা যেভাবে চাকরি বিক্রি করেছে, সেই ব্যাপারে থ্রেট আছে। আমি একটু শীর্ষেন্দুর কাছে একটু জানার চেষ্টা করবো, একদম একজন আইনজীবীর চোখ দিয়ে যেভাবে রাজারাম রেগেকে গ্রেফতার করা হয়েছে এবং এখনো পর্যন্ত যা যা তথ্য তার সম্পর্কে পাচ্ছে, কতটা সিরিয়াস এই বিষয়টা? 1861-এ পুলিশ অ্যাক্ট, আমি তো বলবো তার একটা সংশোধন করা উচিত। কোথায় কখন কোন নেতার বাড়িতে রেকি হচ্ছে সেটা গোয়েন্দা বিভাগ, আমাদের আপনার ট্যাক্সের টাকায় তো গোয়েন্দা বিভাগকে তুলে দেওয়া উচিত। গোয়েন্দা বিভাগ কী করতে আছে তারপরে জানতে পারছেন। কিসের জন্যে? রাজ্যের আইন শৃঙ্খলা, দায়িত্ব, কর্তব্য, আসলে সাধারণ মানুষের অধিকার সুরক্ষার জন্যে শক্তিশালী গণতন্ত্রের প্রয়োজন হয়। আর শক্তিশালী গণতন্ত্রের জন্য অপরিহার্য আইনের শাসন, সেই আইনের শাসনটা প্রয়োজন। আজকে গোয়েন্দা বিভাগ প্রত্যেকটা সময় আগে বলে দেন, গোয়েন্দা বিভাগকে করছেন তারা একটা রাজনীতির ব্যক্তি, যে কোনো ব্যক্তিই হোক, তার বাড়িতে রেকি করছে, সেটা গোয়েন্দা বিভাগ বুঝতে পারছেন না? এটা তো বোঝা উচিত ছিল, অনেক দিন আগে বোঝা উচিত ছিল। তারপরে বুঝতে পারছেন যখন গ্রেপ্তার হলো। এই জন্য তো গোয়েন্দা বিভাগ আগের থেকে ঘটনা ঘটবার জন্য। আর এই রাজনৈতিক আকচাকচিতে সাধারণ মানুষের কিন্তু কোনো উপকার হয় না। আজকে যারা ফুটপাতে বসে আছেন, যারা যোগ্য, যারা অযোগ্য, এই রাজনৈতিক আকচাকচি কিন্তু বাঙালি চায় না। আমি বাঙালি মানুষ শেষে শুভময়দার কাছে যাব। শুভময়দা কবে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। সুদীপ এক সেকেন্ড, সুদীপ বলতে দিতে হবে, বাকিদের বলতে দিতে হবে। সম্মান করি এই কারণেই তো, যারা অনেক সময় অনেক বিপদের মধ্যে জনগণের জন্য কাজ করেন। উদাহরণ তো আছেই, ইন্দিরা গান্ধী বা রাজীব গান্ধীর উদাহরণ। সুতরাং রাজনৈতিক নেতারা ভালো থাকুন, সুস্থ থাকুন, তারা সুরক্ষিত বলয়ে থাকুন। একই সঙ্গে রাজনৈতিক নেতারা সুরক্ষিত রাখুন সাধারণ মানুষকে। তাদের ক্রমাগত ভুল সিদ্ধান্তের ফলে যদি একটা বিরাট অংশের মানুষ অসুস্থ হয়ে পড়েন, সেটাও খুব ভালো খবর নয়। ফলে রাজনৈতিক নেতারা সুস্থ থাকুন এবং রাজনৈতিক নেতারা সকলকে সুস্থ রাখুন। শুভময়দা, কিন্তু এখানে যে সিরিয়াস অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করছেন যে লক্ষ্য হচ্ছে, টার্গেটই হচ্ছে হয় জেলে ভরো না হলে প্রাণে মারো। দেখুন, এটা একেবারেই তো সুস্থ গণতন্ত্রের লক্ষণ নয়। এবং এই ধরনের যদি কোনো ভুল কারণে কোনো নেতাকে জেলে ভরা হয় বা কারোর উপর শারীরিক আঘাত করা হয়, সেটা সম্পূর্ণভাবে গণতন্ত্রের বিরোধী। যে রাজনৈতিক উৎসব চলছে আমাদের গোটা দেশে, একটা এত বড় বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, আমরা মনে করি ভারতবর্ষের যে ব্যবস্থা আছে তাতে গণতন্ত্র একেবারে সুস্থ থাকবে, সুষ্ঠু থাকবে। হিংসার যে পথ, সেই পথের মাধ্যমে ভারতের গণতন্ত্রকে ধ্বংস করা যাবে না। রাজনৈতিক নেতারা সাবধানে থাকুন, সুরক্ষিত থাকুন। একই সঙ্গে ভারতের যে 98 কোটি ভোটার, যাদের মধ্যে 70 কোটি মানুষ ভোট দেবেন, তারাও জানেন রাজনৈতিক নেতাদের এবং দেশের গণতন্ত্রকে কিভাবে সুরক্ষিত রাখতে হয়। এই নির্বাচনে তারা আরেকবার সেই প্রমাণটি দেবেন। আমাদের সময় একদম শেষ, আপনারা এখানেই শেষ করতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ। একটু পরেই আমরা দিনের সেরা বাছাই করা খবর নিয়ে ফিরে আসছি পেজ পানে। দেখতে থাকুন জি 24 ঘন্টা।